দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয় নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তৃতীয় বিশ্বের একটি কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। দীর্ঘদিনের ঔপনিবেশিক শাসন, শোষণ আর স্বাধীনতা উত্তর রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। প্রথমে যদি আমরা দেখি কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি বাংলাদেশের অন্যতম বৃহৎ খাত। এদেশের মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষির উপর নির্ভরশীল। মোট দেশজ উৎপাদনের প্রায় 16% কৃষিখাতের অবদান। সনাতনী পদ্ধতিতে চাষাবাদ এই গুরুত্বপূর্ণ খাতের উন্নতিতে প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত। আসার কথা এই যে বর্তমানে কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। অনুন্নত শিল্প। বাংলাদেশ শিল্পক্ষেত্রে অত্যন্ত পশ্চাৎপদ। মূলধনের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, উদ্যোগের অনীহা, সুষ্ঠু শিল্পনীতির অভাব ইত্যাদি কারণে এদেশের শিল্পের উন্নয়ন হয়নি। বর্তমানে এই দেশের শিল্পের ক্ষেত্রে উন্নয়নে নানাবিধ কর্মসূচি গৃহীত হচ্ছে, যথা শিল্প পার্ক স্থাপন, ট্যাক্স হলিডে ঘোষণা, বিনিয়োগ নীতি সহজীকরণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, নারী উদ্যোক্তার স্বার্থ সংরক্ষণ, দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা প্রত্যাহারপূর্বক ওয়ান স্টপ সার্ভিস ইত্যাদি। বর্তমানে এ খাতের অবদান প্রায় 30%। মাত্রাতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশ একটি মাত্রাতিরিক্ত জনসংখ্যার দেশ। 2019 সালের হিসাব অনুযায়ী এদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1125 জন লোক বসবাস করে। এদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 2019 সালে 1.37%। জনসংখ্যা বৃদ্ধি অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর হচ্ছে। বেকার সমস্যা। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এদেশে প্রায় 2 কোটি মানুষ বেকার। খাদ্য ঘাটতি। বাংলাদেশে প্রতি বছর প্রায় 15 থেকে 20 লাখ টন খাদ্য ঘাটতি দেখা দেয়। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খাদ্য আমদানিতে ব্যয় হয়। 2015-16 অর্থ বছরে সার্বিকভাবে দেশে খাদ্যশস্যের আমদানি হয় 27.91 লাখ মেট্রিক টন। তাছাড়া মাথাপিছু গড়ে যেখানে খাদ্য থেকে 3000 কিলোমিটার বা 3000 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন, সেখানে দেশে মানুষ 2000 থেকে 2200 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকে। নিরক্ষরতা। বাংলাদেশ শিক্ষার হার কম হওয়ায় নিরক্ষর লোকের সংখ্যা বেশি। বর্তমানে এদেশে প্রায় 30% লোক নিরক্ষর। নিরক্ষর জনগোষ্ঠী সাধারণত কুসংস্কার ও অদৃষ্টের উপর নির্ভরশীল। ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। শ্রমশক্তির বন্টনে বৈষম্য। পেশাভিত্তিক শ্রমশক্তি বন্টনে বাংলাদেশে প্রবল বৈষম্য বিদ্যমান। লেবার ফোর্স সার্ভে 2013 অনুযায়ী মোট শ্রমশক্তির 45.1% কৃষিতে, 20.70% শিল্পে ও 34.20% সেবা খাতে নিয়োজিত। জনসংখ্যা বৃদ্ধি কৃষির উপর চাপ সৃষ্টি করছে। শ্রমশক্তির বন্টন সুষম না হওয়ায় জাতীয় আয় ও মাথাপিছু আয় আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না। মাথাপিছু আয়ের স্বল্পতা। জনপ্রতি আয়কে মাথাপিছু আয় বলা হয়। মাথাপিছু আয় এদেশে অনেক কম। বাংলাদেশের অর্থনীতি সমীক্ষায় মাথাপিছু আয় $2000-এরও কম দেখা যায়। জীবনযাত্রার নিম্নমান। জীবন ধারণের মানকে জীবনযাত্রার মান বলা হয়। বাংলাদেশে জীবনযাত্রার মান নিম্ন। স্বল্প মাথাপিছু আয়ের কারণে জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন মতো এদেশের মানুষ ব্যবহার করতে পারে না। তাছাড়া শিক্ষার হার
আয়ুকাল ও শিশুমৃত্যুর হার, সুপেয় পানিসহ ইত্যাদি বিষয়ে বাংলা যথেষ্ট পিছিয়ে। ফলে এদেশের মানুষের জীবনযাত্রার মান কম। সম্পদের অপূর্ণ ব্যবহার, এদেশে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি, অনেক ক্ষেত্রে অব্যবহৃত রয়েছে। ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি গতিশীল হয়নি। মূলধনের অভাব, অর্থনৈতিক উন্নয়নে মূলধন অপরিহার্য, মূলধন গঠনে সঞ্চয় অপরিহার্য, কিন্তু এদেশে জাতীয় সঞ্চয়ের মাত্র 30 ভাগ। ফলে প্রয়োজন মতো মূলধন গঠন না হওয়ায় বিনিয়োগ স্বল্পতায় অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে। বাণিজ্য ঘাটতি, আমদানি রপ্তানির ব্যবধানে বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়। বাংলাদেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তার চেয়ে রপ্তানি করা হয় অনেক কম, ফলে বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়। তো আসার কথা হচ্ছে যে দেশে বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে কমছে। বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীলতা, বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট উন্নয়ন ব্যয়ের প্রায় 40 ভাগ বিদেশি সাহায্য ও ঋণের মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকে। বর্তমানে এই নির্ভরশীলতার হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মুদ্রাস্ফীতির চাপে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। 2007-08 অর্থবছরে মুদ্রাস্ফীতির হার ছিল সর্বোচ্চ 12.30 ভাগ। 2012-13 অর্থবছরে এই হার হ্রাস পেয়ে দাঁড়ায় 6.78 ভাগ। বর্তমানে মুদ্রাস্ফীতির হার 6 ভাগের কাছাকাছি। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয়। সড়ক, রেল, নৌ বিমানপথ প্রয়োজন অনুযায়ী উন্নত নয়। তাছাড়া যতটুকু বিদ্যমান আছে তাও আবার সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। সামাজিক ও ধর্মীয় পরিবেশ, পশ্চাৎপদ সামাজিক ও ধর্মীয় পরিবেশের কারণে বাল্যবিবাহ, যৌথ পরিবার, কুসংস্কার আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায়শই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত কার্যক্রম ব্যাহত হয়। 1986, 1988, 1998 সালে বন্যা ও বিগত বছরগুলোতে সৃষ্ট সামাজিক বা সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস এর উদাহরণ। রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে বারবার পেছনে ফেলে দিচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন হলেও সঠিক গণতান্ত্রিক সংস্কৃতি ও আচরণবোধের অভাবে রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে। এছাড়াও কারিগরি জ্ঞানের অভাব, সঠিক ও দক্ষ উদ্যোক্তার সংকট, দারিদ্র্য, সুষ্ঠু পরিকল্পনার প্রণয়ন ও বাস্তবায়ন অভাবে বাংলাদেশের অর্থনীতি এখনও তার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বহুদূর অবস্থান করছে। বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তনের ধারা লক্ষণীয়। আমরা একে একে এ বিষয়গুলো আলোচনায় আসব। প্রথমে আমরা দেখি কৃষির ক্রমোন্নতি। বাংলাদেশের কৃষির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণে কৃষিক্ষেত্রে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। অন্যদিকে 2013 সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতীয় কৃষিনীতির মাধ্যমে খাতটি উন্নয়নে সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে কৃষি উৎপাদন পূর্বের তুলনায় অনেক বেশি। 2004-05 অর্থবছরে যেখানে কৃষিক্ষেত্রে খাদ্যশস্যের উৎপাদন ছিল 264.89 লাখ মেট্রিক টন, সেখানে 2013-14 অর্থবছরে উৎপাদন বৃদ্ধি পেয়ে 381.74 লাখ মেট্রিক টনে উন্নতি হয়েছে। বর্তমানে এই উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে। শিল্পের অবদান বৃদ্ধি, শিল্পায়ন দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। শিল্পের উন্নয়নে পরামর্শ, শিল্প ঋণ, ট্যাক্স হলিডে, ইপিজেড প্রতিষ্ঠা ও অন্যান্য সহযোগিতার প্রদানে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। ফলে মোট দেশের উৎপাদনে এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 1980-81 সালে এ খাতের অবদান ছিল 17.31 ভাগ। বর্তমানে এ খাতের অবদান 30 ভাগেরও বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
1991 সালে হিসাবে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.17 ভাগ। 2019 সালে তা 1.37 ভাগে নেমে এসেছে। মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি। এদেশে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। 2006 সালে এদেশের মাথাপিছু আয় ছিল $440 বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019-এর মতে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে চলতি মূল্যে প্রায় $1800 দাঁড়িয়েছে। ফলে জীবনযাত্রার মানও বেড়েছে। কারিগরি জ্ঞানের প্রসার। দ্রুত অর্থনৈতিক উন্নয়নে কারিগরি জ্ঞানের ভূমিকা অপরিসীম। কারিগরি শিক্ষা প্রসারে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ভিশন 2021-এর ডিজিটাল বাংলাদেশ ধারণা, তথ্য ও প্রযুক্তি প্রভৃতি উন্নতি সাধন করছে। মূলধন গঠন। একটি দেশের মূলধন গঠনে 25 ভাগ সঞ্চয় আবশ্যক, কিন্তু বাংলাদেশে সঞ্চয়ের পরিমাণ কম হওয়ায় মূলধন গঠনের হার কম। মূলধন গঠনের হার বৃদ্ধির জন্য জনগণের ভোগ প্রবণতা হ্রাস ও সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে মূলধন গঠনের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার হার বৃদ্ধি। শিক্ষা মানুষকে সচেতন করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। এ কারণে শিক্ষার প্রসারে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, নারী শিক্ষা, বয়স্ক শিক্ষার প্রসারে সরকার ভূমিকা গ্রহণ করেছে। ফলে শিক্ষার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এদেশে সাক্ষরতার হার 7 বছর প্লাস 2020 অনুযায়ী প্রায় 70 ভাগ। প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার দেশের দ্রুত শিল্পায়ন, জাতীয় আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ, প্রযুক্তি ও দক্ষ জনবলের অভাবে এ খাতের উন্নয়ন হয়নি। তাই বলা যায়, বাংলাদেশ ইজ এ রিচ কান্ট্রি ইনহ্যাবিটেড বাই পোর পিপল। সাম্প্রতিক সময়গুলোতে এদেশে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত আছে। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণের প্রচেষ্টা অব্যাহত আছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে বর্তমান অবস্থায় এরই চিত্র ফুটে ওঠে। মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রায়শই সংকটে ফেলে দিচ্ছে। দাম স্তরের এই ঊর্ধ্বগতিতে অর্থনীতিকে নানা বিরূপ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে এদেশে মুদ্রাস্ফীতির হার প্রায় 6 ভাগ। দারিদ্র্য বিমোচন। দারিদ্র্যের দুষ্টচক্রে এদেশের অর্থনীতি নিমজ্জিত। এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্নমুখী কর্মসূচি গৃহীত হচ্ছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, একটি বাড়ি একটি খামার, টেস্ট রিলিফ ইত্যাদি কর্মকাণ্ড উল্লেখযোগ্য। এসব কর্মকাণ্ডের লক্ষ্য হচ্ছে সঞ্চয় বৃদ্ধি করে মূলধন গঠনের মাধ্যমে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি করা। বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস। সরকার অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যকে অনুকূলে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে সরকার রপ্তানি উন্নয়ন তহবিল গঠন, বাজার অনুসন্ধান, ব্যাংক সার্ভিস চার্জ ও ফি এর পার্থক্য নিরসন, ঋণ বৃদ্ধি, শুল্ক বন্ড বা ডিউটি ড্রব্যাক সুবিধা, সফটওয়্যার ফার্মের জন্য রিটেনশন কোটা, কৃষিক্ষেত্রে ভর্তুকি ও সেবা খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 2014-15 অর্থ বছরে মোট রপ্তানি আয়ের প্রায় 31,208.94 মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছর একই সময়ের চেয়ে 3.39% বেশি। বর্তমানে এই হার আরও বৃদ্ধি পাচ্ছে। উপরোক্ত পরিবর্তন ছাড়াও বর্তমানে বাংলাদেশের জনগণের সচেতনতা বৃদ্ধির কারণে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার হ্রাস পাচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ছে, দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান বাড়ছে ও অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। এ কারণে ভারত, শ্রীলঙ্কা, ব্রাজিল, আফ্রিকা, পাকিস্তান, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। অনেক পর্যটক বাংলায় এসে থমকে গেছেন, দেখেছেন বাংলার অপার সৌন্দর্য।
গুণগান করেছেন এর সমৃদ্ধির, কিন্তু শাসন ক্ষমতার পালাবদলে এবং অর্থনৈতিক শোষণ আর লুটপাট বিঘ্নিত করেছে দেশের উন্নয়নের ধারাকে। এদেশ হারিয়ে ফেলেছে তার সমৃদ্ধি। বাংলার রূপ আর গুণে মুগ্ধ ইতিহাস বিখ্যাত পর্যটক আফ্রিকার ইবনে বতুতা বাংলাদেশ সম্পর্কিত বর্ণনায় উল্লেখ করেন, বাংলা এক বিশাল দেশ, এখানে প্রচুর চাল জন্মে। অন্যদিকে চীনা পর্যটক মা হোয়ান বলেন, এখানকার মাটি খুবই উর্বর এবং এতে প্রচুর ফসল ফলে, এখানে বছরে দুবার ধান পাকে। মূলত তাদের বর্ণনায় কৃষিপ্রধান বাংলার অর্থনৈতিক অবস্থা ফুটে উঠেছে, কিন্তু বাংলাদেশের কৃষি সনাতন অবস্থায় এখনও নিমজ্জিত বলে অন্যান্য কৃষিদ্রব্য উৎপাদনকারী দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। কৃষির আধুনিকীকরণ তাই আজ সময়ের দাবি। কৃষিক্ষেত্রে উন্নতি করতে পারলে একদিকে যেমন দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করবে, অন্যদিকে শিল্পের কাঁচামালের যোগান দিয়ে দেশের অর্থনীতিতে দ্রুতগতির উন্নয়নের দিকে নিয়ে যাবে। বাংলাদেশের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সরকার ঘোষিত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ইতিমধ্যে কৃষিতে বিপ্লব এসেছে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। আর্থিক খাতে সংস্কার সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। রাজনীতিতে উন্নয়নের দর্শন যুক্ত হচ্ছে, যা এদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টির আভাস দিচ্ছে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন দেখিয়েছেন যে বাংলাদেশ প্রতিবেশী ভারতের চেয়ে মানব উন্নয়ন সূচক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে আছে। এদেশের কৃষির উন্নতির সাথে সাথে জাতীয় আয়ে শিল্পের ও সেবা খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে, রপ্তানি বাড়ছে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। এ দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির জন্য এমন এক সুদিন অপেক্ষা করছে, যেদিন বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশে পরিণত হবে। বাংলাদেশের অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনার কারণ হিসেবে যে সকল বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে তাদের মধ্যে ভূমির উর্বরতা উল্লেখযোগ্য। বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলল দ্বারা গঠিত সমভূমি। এই সমভূমি কৃষির জন্যই খুবই উপযোগী, কেননা প্রাকৃতিক উর্বরতার ভরপুর এদেশের ভূমি। পর্যাপ্ত শ্রমিকের যোগান। বাংলাদেশ জনবহুল দেশ, ফলে কৃষি শিল্পসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদনে পর্যাপ্ত শ্রমিকের যোগান রয়েছে, যা আবার সস্তাও বটে। ফলে এদেশের শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থা প্রবর্তন করে অর্থনৈতিক সুফল আনা যেতে পারে। শিল্পের জন্য কাঁচামালের প্রাপ্যতা। শিল্পের অধিকাংশ কাঁচামাল কৃষি থেকে আসে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, ফলে কাঁচামালের পর্যাপ্ত যোগানের মাধ্যমে শিল্পায়নের প্রভূত সম্ভাবনা এদেশে রয়েছে। ঋণের সহজলভ্যতা। এদেশে ব্যাংকসমূহ থেকে সহজ শর্তে কৃষি ও শিল্পের জন্য প্রচুর ঋণ পাওয়া যায়, যা শিল্পের ও কৃষির উন্নয়নে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারের সহযোগী মনোভাব। এদেশে সরকার অর্থনৈতিক উন্নয়নের দর্শনকে সামনে রেখে কৃষিক্ষেত্রে ভর্তুকি, শিল্পাঞ্চল গঠন, শুল্ক বাধা রহিতকরণ ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করছে, যা এদেশের কৃষি ও শিল্পায়নের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। উদার শিল্পনীতি। অর্থনীতির আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের মাধ্যমে তড়িৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের চেষ্টায় সরকার যুগোপযোগী শিল্পনীতি ঘোষণা করেছে। 1991, 1999, 2005, 2009, 2010 ও 2016 এর শিল্পনীতি শিল্পের উন্নয়নে যথেষ্ট সহায়ক করে প্রণয়ন করা হয়েছে। সর্বশেষ 2016 সালের খসড়া শিল্পনীতিতে যে লক্ষ্য উদ্দেশ্য নির্দেশনা রয়েছে, তাতে দেশে পরিকল্পিতভাবে শিল্পের অব্যাহত টেকসই উন্নয়ন সম্ভব হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ। অর্থনৈতিক উন্নয়নে সরকার আউটলাইন পার্সপেক্টিভ প্ল্যান অফ বাংলাদেশ 2010 to 2021, মেকিং ভিশন 2021 এ রিয়েলিটি এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 2011 থেকে 2015 মাধ্যমে ক্ষুদ্র ও দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে লক্ষ্য কৌশলপত্র প্রণয়ন করেছে, তা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অফুরন্ত সম্ভাবনার পথ সৃষ্টি করবে বলে আশা করা যায়। পররাষ্ট্রনীতি। সরকার সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নয়, এই মূল কথার উপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত। ফলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বন্দরের সুবিধা। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থান থাকায় চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর গড়ে উঠেছে। এ দুটি বন্দরের সুষ্ঠু ও সঠিক ব্যবহার
বাংলাদেশের অর্থনীতির জন্য উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। এদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল ইত্যাদি খনিজ সম্পদ, নদ-নদী ও বনভূমি সহ নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। এগুলোর পূর্ণ ব্যবহার অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে বিশ্বাস করা যায়। এছাড়াও বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি, স্বল্প মূলধনের শিল্প স্থাপন, পরিবহন ও যোগাযোগ সুবিধা, সস্তা শ্রমিক ইত্যাদি বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। তাই বিনা বাধায় বলা যেতে পারে বাংলাদেশ একটি অর্থনীতির সম্ভাবনার দেশ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।